আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে ভাষণ দিব রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস নিয়ে। ইন্ডিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর সঙ্গীতটি রচনা করেন এবং ইন্ডিয়া জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক ভারত বা কবিদাতা এই জাতীয় সঙ্গীতটি রচনা করেন এবং বলা হয়ে থাকে যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নম 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 শ্রীলঙ্কা, এই জাতীয় সঙ্গীতটিতেও রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে। আমরা চতুরঙ্গ এবং গড়ে বাইরে 21 বছরে প্রকাশিত সবুজপত্র পত্রিকায় ধারাবাহিক বেরোবার হিসেবে চতুরঙ্গে একটু আগের 1321 বঙ্গাব্দে এটি এবং 1322 বঙ্গাব্দে গড়ে বাইরে, সে কারণে এটিকে প্রথম আলোচনায় আনছি। চোখের বালি থেকে গুড়া রবীন্দ্র উপন্যাসের একটি পর্যায়। গুড়া প্রকাশের পরে 6 বছর হয়ে গিয়েছে। চতুরঙ্গ থেকে রবীন্দ্রনাথের উপন্যাসের নতুন পর্যায়ের সূচনা। দেখা যাক কোথায় এই নতুনত্ব। একটি নিরপেক্ষ অবস্থান ও সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখা এবং সরাসরি কাহিনী কথন তথা চরিত্র চিত্রণের রীতি এতদিন চলছিল। এই বইয়ে একটি মাত্র চরিত্রের চোখ দিয়ে সব কিছু দেখা এবং তার মনোভাবের ফ্রেমে পুরো ছবিটা প্লট পাত্র পাত্রী সমেত পরিবেশন করা হয়েছে। বঙ্কিমের ইন্দিরায় এই রীতি আগেই দেখা গিয়েছে, সেটুকু মিল কিন্তু অমিল বিস্তর। ক্রমে তার পরিচয় পাওয়া যাবে। এই উপন্যাসে ভাষারীতির ক্ষেত্র প্রচলিত ধারা থেকে অনেকখানি সরে এসেছেন লেখক, যদিও চলিত ভাষার পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হলো পরের উপন্যাস গড়ে বাইরে থেকে। আপাত দৃষ্টিতে তো মনে হয়েছে চতুরঙ্গের ভাষা বুঝি গোড়ার থেকেও পিছু ওঠা। এই বইয়ের বিবরণ বর্ণনার ভাষায় শুধু নয়, সংলাপের ভাষাও সাধু কাঠামোর গোড়ায় কথাবার্তার ভাষা ছিল চলিত। একটু উদাহরণ দেওয়া যাক। গোড়া একজনের সমাদরের দ্বারা অন্য সকলের অনাদরটা যেখানে বেশি করে ফুটে ওঠে, সেখানে এরকম সমাদরকে আমি অপমান বলে গণ্য করি। দেখিতে দেখিতে হারানবাবু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন এবং গোড়া তাহাকে রইয়া রইয়া বাক্যশালে বিদ্ধ করিতে লাগিল। চতুরঙ্গ একদিন গুরুজি সাহস করিয়া দামিনীকে যথাসম্ভব মৃদু মধুর সুরে বলিলেন, দামিনী, আজ বিকালের দিকে কি তোমার সময় হইবে? তা হইলে দামিনী কহিল, না। অবসরের জন্য গোড়ার তুলনায় চতুরঙ্গের ভাষা যে পিছুহটা বলে উল্লেখ করেছি, সে কেবল বাইরের বিচারে। প্রকৃতপক্ষে সংলাপের এই সাধু চলিত কাঠামোর মধ্যে সর্বনাম ও ক্রিয়াপদের যে তফাৎটুকু আছে তা স্বাদের দিক থেকে কোনো ব্যত্যয় ঘটেনি। তাহলে সবুজপত্রের মতোই পত্রিকায় নোবেল লিখতে গিয়ে তিনি এই সাধুর গণ্ডি টানলেন কেন? যে সবুজ পত্রের একটা ভূমিকাই ছিল বাংলা ভাষার সর্ববিধ ব্যবহারের চলিতের প্রবর্তন। সবুজপত্র আন্দোলনকে কি ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া যে চলিত একটা শুধু বাইরের কাঠামো তো কি স্বাতন্ত্র নয়? 1321 থেকে 1322 মাত্র কয়েক মাসের মধ্যে গড়ে বাইরেতে বর্ণনার সংলাপ সব কিছু মিলে চলিত রীতির ব্যবহার শুধু বাইরের রূপের সর্বনাম ক্রিয়াপদে নয়, সর্বাঙ্গে শিকড় দশনা হয়ে উঠল। তবু চতুরঙ্গকে ভাষারীতিতে পূর্ব পর্যায়ের তুলনায় এমন কিছু স্বাতন্ত্র্য আছে যার মধ্যে রবীন্দ্র উপন্যাসের পর্বান্তরের সূচনা পাঠ করা যায়। চতুরঙ্গ বইয়ের 2-3 পৃষ্ঠা থেকে কিছু উদ্ধৃতি করছি, নির্বাচনে কাল ব্যয় করিনি। থাকিবার মধ্যে কোনো এক কোণে কুটির কোনো এক মুসলমান গোমস্তার গুড়, তার ফাটলে ঘনজুব করিয়া বাটি ফুলের এবং আকন্দের গাছ উঠিয়াছে। একেবারে ফুলে ভরা বাসরঘরের শেলির মতো মৃত্যুর কান মলিয়া দিয়া দক্ষিণা বাতাসে তারা হাসিয়া লুটোপুটি করিতেছে। শঙ্করাচার্যের মুদগর কাহাকে রেহাই করে না, মায়াময়ী মহিলং ইত্যাদি ইত্যাদি। কিন্তু শঙ্করাচার্য ছিলেন সন্ন্যাসী। কা তব কান্তা কস্তে পুত্র, এসব কথা তিনি বলিয়াছিলেন, কিন্তু মানে বুঝেন নাই। আমি সন্ন্যাসী নই, তাই আমি বেশ করিয়া জানি দামিনী পদ্মের পাতায় শিশিরের ফোঁটা নই। পৃথিবীতে পুণ্যের উপরে জেঠামশাইয়ের সবচেয়ে রাগ ছিল। তিনি বৈষয়িকতার চেয়ে এটাকে অনেক বেশি নোংরা বলে ভাবিতেন। পাশের বাড়ির গুরুতর পুণ্যের হাওয়াটাকে কাটাইয়া দিবার জন্য এইরূপ ব্যবস্থা করিয়াছিলেন। ইংরেজিতে তিনি ইহাকে বলিতেন স্যানিটারি প্রিকশনস। বইয়ের সর্বত্র তো এই ভাষারীতি। এক নজরে এর যে বৈশিষ্ট্যগুলি চোখে পড়ে তা হলো অলঙ্কার ব্যবহার বেড়েছে। 2, ভাষার এক ধরনের বক্র রমণীয়ত্ব প্রকাশ পাচ্ছে। বুদ্ধি
বৈদকদের দীপ্তি বিকীর্ণ এমনকি ভাবাবেগপূর্ণ অংশগুলিও মনন পরিশীলিত। চতুরঙ্গে এই ভাষারীতি খুবই মানিয়াছে, কারণ মূল কতক শ্রীবিলাস উচ্চশিক্ষিত, P.R.S সদা জাগ্রত চেতনার মানুষ, এমনকি প্রেমও যাকে পুরো দিশাহারা করতে পারেনি। সাধারণভাবে বলা যায় চতুরঙ্গ থেকে রবীন্দ্র উপন্যাসে একটি নব ভাষাভঙ্গি প্রবর্তিত হলো। উপন্যাসে বুঝে তাতে নানা ধরনের বৈচিত্র্য অবশ্যই এসেছে। আরেকটা ব্যাপার, পরের বই থেকে শুরু করে সব উপন্যাসেই আদ্যন্ত চলিত ভাষার ঘরানার ভাষার লেখা। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রীতিতে পূর্ব পর্যায়ে দেখা গিয়েছে ছেদহীন ক্রমানুগ পদ্ধতির অনুশীলন। চতুরঙ্গ থেকেও ঔপন্যাসিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণে কোনোরূপ শিথিলতা দেখালেন, কিন্তু সচেতন সতর্কতায় মাঝে মাঝে তাকে বিচ্ছিন্ন করে দিলেন। ফলে চরিত্রে এবং প্লটে কখনো লাফিয়ে এগোনো, কখনো ডিঙ্গিয়ে যাওয়া, কচ্ছিৎ কোনো একটা স্তরকে লোপ করে দেওয়া, ফলে ঘটল এক নব্যরীতির প্রবর্তনা, ক্রমভঙ্গ রীতি। অনেকে ওর এই শেষ স্তরের নভেলকে তত্ত্ব উপন্যাস নাম দিতে চেয়েছেন। আমার এটা একটু বাড়াবাড়ি মনে হয়। রবীন্দ্রনাথের উপন্যাসে সাধারণভাবেই তথ্যের দিকে একটু ঝোঁক আছে। আগের লেখাতেও তার পরিচয় পেয়েছি, কোথাও খুব কম, কখনো কিছু বেশি। চতুরঙ্গ উপরের অন্যান্য নভেলেও পাই। বহু ক্ষেত্রে লেখক স্বয়ং যেটুকু আনতে চান সমালোচকরা ব্যাখ্যায় অনেক বেশি ফুলিয়ে তোলেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের যে গ্রন্থ সমালোচনা সেই নিয়ে আলোচনা করছি। রবি ঠাকুর বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ প্রতিভা। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জ্যাঠামশাই, আমি পাড়াগা হইতে কলিকাতায় আসিয়া কলেজে প্রবেশ করিলাম। শচীশ তখন বিএ ক্লাসে পড়িতেছে। আমাদের বয়স প্রায় সমান হইবে। শচীশকে দেখিলে মনে হয় যেন একটা জ্যোতিষ্ক তার চোখ জ্বলিতেছে, তার লম্বা সরু আঙুলগুলি যেন আগুনের শিখা, তার গায়ের রং যেন রং নে, তাহা আভা। শচীশকে যখন দেখিলাম অমনি যেন তার অন্তরাত্মাকে দেখিতে পাইলাম, তাই এক মুহূর্তে তাহাকে বাসিলাম। কিন্তু আশ্চর্য এই যে শচীশের সঙ্গে যারা পড়ে তাদের অনেকেরই তাদের উপরে একটা বিষম বিদ্বেষ। আসল কথা, যাহারা দোষের মতো বিনা কারণে দোষের সঙ্গে তাহাদের বিরোধ বাঁধে না, কিন্তু মানুষের ভিতরকার দীপ্যমান সত্যপুরুষটি স্থূলতা ভেদ করিয়া যখন দেখা দেয়, তখন অকারণে কেহ বা তাহাকে প্রাণপণে পূজা করে, আবার অকারণে কেহ বা তাহাকে প্রাণপণে অপমান করিয়া থাকে। আবার মেসের ছেলেরা বুঝিয়াছিল আমি শচীশকে মনে মনে ভক্তি করি, এটাতে সর্বদাই তাহাদের জন্য আরামের ব্যাঘাত করিত। তাই আমাকে শুনাইয়া শচীশের সম্বন্ধে কটু কথা বলিতে তাহাদের একদিনও কামাই যাইত না। আমি জানিতাম চোখে বালি পড়িলে রগড়াইতে গেলেই বাজে বেশি। কথাগুলো যেখানে কর্কশ সেখানে জবাব না করাই ভালো। কিন্তু একদিন শচীশের চরিত্রের উপর লক্ষ্য করিয়া এমন সব কুৎসা করে উঠিল, আমি চুপ করিয়া থাকিতে পারিলাম না। আমার মুশকিল, আমি শচীশকে জানিতাম না। অপরপক্ষে কেহ বা তার পাড়াপড়শি, কেহ বা তার কোনো একটা সম্পর্কে কিছু একটা তারা খুব তেজের সঙ্গে বলিল, একেবারে খাঁটি সত্য। আমি আরও তেজের সঙ্গে বলিলাম, আমি এর সিকি পয়সা বিশ্বাস করি না। তখন মেয়ের শুদ্ধ সকলে আস্তিন গুটাইয়া বলিয়া উঠিল, তুমি তো ভারী অভদ্রলোক হে। সে রাত্রে বিছানায় শুইয়া আমার কান্না আসিল। একদিন ক্লাসের একটা ফাঁকে শচীশ যখন গোলদিঘির ছায়ায় গাছের উপর শোয়া অবস্থায় একটা বই পড়িতেছে, আমি বিনা পরিচয়ে তার কাছে আবুল তাবুল কী যে বকিলাম তার ঠিক নাই। শচীশ বই মুড়িয়া আমার মুখের দিকে কিছুক্ষণ চাইয়া রহিল। তার চোখ যারা দেখে নাই তারা বুঝিবে না এই দৃষ্টি যে কি। শচীশ বলিল, যারা নিন্দা করে তারা নিন্দা ভালোবাসে বলিয়াই করে, সত্য ভালোবাসে বলিয়া নয়। তাই যদি হইল, তবে কোনো একটা নিন্দা যে সত্য নয় তাহা প্রমাণ করিবার জন্য ছটফট করিয়া লাভ কি। আমি বলিলাম, তবু দেখুন মিথ্যাবাদীকে। শচীশ দিয়া বলিল, ওরা তো মিথ্যাবাদী নয়। আমাদের পাড়ায় পক্ষাঘাতে একজন কলুর ছেলের গা হাত কাঁপে, সে কাজ করিতে পারে না। শীতের দিন আমি তাকে একটা দামি কম্বল দিয়াছিলাম। সেই দিন আমাকে চাকর শিবু রাগে ঘর করিতে করিতে আসিয়া বলিল, বাবু, ও বেটার কাঁপুনি টাপুনি সমস্ত বদমায়েশি। আমার মধ্যে কিছু ভালো আছে এ কথা ঝাড়া উড়াইয়া দিই, তাদের সেই শিবুর দশা। তারা যা বলে তা সত্যই বিশ্বাস করে। আমার ভাগ্যে একটা কোনো দামি কম্বল অতিরিক্ত জুটিয়াছিল। রাজশুদ্ধ শিবুর দল স্থির
নিশ্চয়ই স্থির করিয়াছে, সেটাতে আমার অধিকার নাই। আমি তা লইয়া তাদের সঙ্গে ঝগড়া করিতে লজ্জা বোধ করি। সুতরাং বিশ্বের সকল দেশে সত্য নেই, শান্তি, অহিংসা, একতা, মৈত্রী, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর all people around the world. It is my vision to make our world great.